নমস্কার, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আইএসএল শুরু হতে আর বেশি দিন নেই। আজ থেকে যদি আমরা দেখি আর মাত্র হাতে ১০ দিন। আর ইতিমধ্যে সম্প্রচার কোথায় হবে সেটিও কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি যে আপনারা অপেক্ষায় রয়েছেন যে টিভি ব্রডকাস্টের ডিটেইলস কিন্তু এখনো পাওয়া যায়নি ঠিকই। ফ্যান কোডে লাইভ স্ট্রিমিং হবে ঠিকই, কিন্তু টিভিতে কোন চ্যানেলে ব্রডকাস্ট হবে এখনো সেটার ডিটেইলস পাওয়া যায়নি। বাট খুব সম্ভবত আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই আমরা ডিটেইলস পেয়ে যাব যে টিভিতে কোন চ্যানেলে ব্রডকাস্ট হবে। কিন্তু আজ থেকে আমাদের রেপ স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে আমরা শুরু করছি নতুন সেগমেন্ট, সেটি হলো আইএসএল এর টিম রিভিউ। আইএসএল এর টিম রিভিউ, এবারের আইএসএল এ ১৪টা ক্লাবকে আমরা খেলতে দেখবো। গত বছর ১৩টা ছিল, এবার সেটা বেড়ে ১৪টা ক্লাব নতুন প্রমোশন পেয়েছে ইন্টার কাশি, এবার তাদের প্রথম আইএসএল। এবং এই ১৪টা ক্লাবকে নিয়েই আমরা ডিটেলসে আলোচনা করব। তাদের স্ট্রেংথ, তাদের উইকনেস, কোন প্লেয়ারের উপর চোখ থাকবে এবারের আইএসএল এ, কোন প্লেয়ার সেই ক্লাবের তফাৎ করে দিতে পারে এবারের আইএসএল এ, এবং তারা টেবিলের কত নাম্বার পজিশনে এবার শেষ করতে পারে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই টিম রিভিউ সেগমেন্টে। আমরা একেকটা সেগমেন্টে একেকটা ক্লাবকে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম দুটো এপিসোডে, ফার্স্ট এপিসোডে অবশ্যই থাকবে কেরালা ব্লাস্টার্স এফসি এবং দ্বিতীয় এপিসোডে থাকবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। কারণ লিগের আমাদের প্রথম দুটি ম্যাচ আমাদের দুই প্রধানের মোহনবাগান শুরু করছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, সেই কারণে কেরালা ব্লাস্টার্স, এবং ইস্ট বেঙ্গল যেহেতু নর্থ ইস্টের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করছে সেই কারণে নর্থ ইস্ট নিয়ে সেকেন্ড সেগমেন্ট। সুতরাং অবশ্যই আমার মনে হয় এই ভিডিওটা এই কারণে করা, তার কারণ আমাদের লাইভ এবং ভিডিওতে কমেন্ট সেকশনে অনেকেই রিকোয়েস্ট করছিল যে ডিটেলসে আলোচনা করুন আইএসএল এর টিমগুলোকে নিয়ে, এবং সেই কারণে আমাদের এই পরিকল্পনা। এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপের আগেও আমরা দেখেছি ইন্ডিয়া বাদে বাকি টিমদেরকে নিয়ে অনেকেই অনেক ডিটেলসে আলোচনা করছে। সো ওয়াই নট ফুটবল? ফুটবলটাই বা কেন পিছিয়ে থাকবে? সুতরাং আমার মনে হয় অনেকে আপনারা ইন্টারেস্টেড এই ভিডিওটার জন্য, এবং সেই কারণেই আমাদের এই পরিকল্পনা। তো চলুন শুরু করা যাক কেরালা ব্লাস্টার্স দিয়ে। কেরালা ব্লাস্টার্স যারা গত বছর নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দেন ডেভিড কাটালা। তার আগে মিকেল স্টারে ছিল। মিকেল স্টারে একেবারেই সেই এক্সপেকটেশন পূরণ করতে পারেনি ক্লাবের, এবং সেই কারণে ডেভিড কাটালা দায়িত্বে আসেন। এই স্প্যানিশ হেড কোচ, তিনি গত বছর মরশুম শেষে যে সুপার কাপ হয়েছিল, সেই সুপার কাপ যেটা ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়, সেই সুপার কাপের সময় তিনি টিমের দায়িত্ব হাতে তুলে নেন। এবং সেই সুপার কাপ এবং এইবারের মৌসুমের শুরুতে যে সুপার কাপ হয়েছে, যেটা গোয়াতে অনুষ্ঠিত হয়েছে, এই দুটি সুপার কাপেই কিন্তু এক্সপেকটেশন পূরণ করতে পারেনি এখনো পর্যন্ত ডেভিড কাটালা। কিন্তু ম্যানেজমেন্ট তাকে সময় দিচ্ছে, কারণ তার প্রথম বছরেই যেখানে ইন্ডিয়ান ফুটবল লিগ ঘিরে এত অনিশ্চয়তা ছিল, সবকিছু ছিল, সুতরাং ডেভিড কাটালার উপর এখনো কিন্তু আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। প্রথম যে সুপার কাপটা, অর্থাৎ গত বছর মৌসুমের শেষে যে সুপার কাপটা, সেখানে ইস্ট বেঙ্গলকে তারা হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করলেও মোহনবাগানের সেকেন্ড টিমের কাছে তারা সুপার কাপ থেকে ছিটকে যায়, আপনার সকলেরই মাথায় আছে নিশ্চয়ই। এবং এবারের মরশুম শুরুতে যে সুপার কাপ হয়েছিল গোয়াতে, সেই সুপার কাপে বলতে গেলে ভাগ্য তাদের সাথ দেয়নি, কারণ রাজস্থান এবং স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে তারা শুরু করলেও শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ১-০ হেরে যাওয়ায় হেড টু হেডের তফাতে তারা সুপার কাপ থেকে ছিটকে যায়। কিন্তু সেই সুপার কাপ এবং এই যে আইএসএল শুরু হবে, মাঝে যে ২ মাস, এই ২ মাসে কিন্তু পুরো ছবিটাই কিন্তু পাল্টে গিয়েছে কেরালা ব্লাস্টার্সের। কারণ নোয়া সাদুই, অ্যাড্রিয়ান লুনার মতন প্লেয়ারকে তারা কিন্তু লোনে ছেড়ে দিয়েছে, এবং তার সাথে বাকি যে ৪ জন ফরেনার, সকলের সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করেছে কেরালা ব্লাস্টার্স। তার কারণ একটাই, বাজেট কমাতে হবে। বাজেট কমাতে হবে। এবারে একেবারে নিম্নমানের বাজেটে কিন্তু দল গড়েছে কেরালা ব্লাস্টার্স। কিন্তু তার মধ্যেও তারা যতটা পেরেছে, যেই সমস্ত বিদেশিদেরকে অ্যাফোর্ড করা যায়, সেই বিদেশিদেরকে তারা এনে এট লিস্ট ফ্যান্সদেরকে খুশি করার জন্য এট লিস্ট একটা ব্যালেন্সড স্কোয়াড তারা তৈরি করেছে আসন্ন আইএসএল মৌসুমের জন্য। কিন্তু তাদের অবশ্যই চিন্তার কারণ একটি হবে যে ঠিক মতন কিন্তু প্রি-সিজন হয়নি। কারণ এই যে ইন্ডিয়ান ফুটবল লিগ ঘিরে যে অনিশ্চয়তা, সেটার যদি প্রভাব ক্লাবদের উপর পড়ে থাকে, তার মধ্যে অন্যতম কিন্তু এই কেরালা ব্লাস্টার্স। কারণ তারাও মাঝখানে অপারেশনস বন্ধ রেখেছিল। সুপার কাপের পর তাদের টিমের ট্রেনিং ছিল না, এবং এই আইএসএল নিয়ে কনফার্মেশন আসতে গত সপ্তাহে বলা যেতে পারে জানুয়ারির ২৭ বা ২৮ তারিখ থেকে তারা তাদের প্রি-সিজন শুরু করে, এবং তার মানে আইএসএল শুরু হওয়ার আগে মাত্র ৩ সপ্তাহ প্রাক মৌসুম করে তারা আইএসএল খেলতে নামবে। তারা কি টেক্কা দিতে পারবে ইস্ট বেঙ্গল, মোহনবাগানের মতন টিমকে? আই রিয়েলি ডাউট। কিন্তু তাদের যদি রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে হয়, আমার মনে হয় কম বাজেটেও তারা বেশ একটা ব্যালেন্সড
স্কোয়াড কিন্তু নামাতে সক্ষম হয়েছে কেরালা ব্লাস্টার্স। তাদের টিম নিয়েই ডিটেইলসে আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই কেরালা ব্লাস্টার্স এবং তাদের ফ্যান্সরা নোয়া সাদুই এবং অ্যাড্রিয়ান লুনার মতন প্লেয়ারকে কিন্তু বেশ মিস করবে। তারা কিন্তু ফ্যান ফেভারিট ছিল। দুজনেই ইন্দোনেশিয়ান সুপার লিগে চলে গিয়েছেন লোনে। এই মৌসুম শেষ হলে আবার তারা ফেরত আসবেন। বাট আ এই যে তারা যে বিদেশিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাদেরকে রিপ্লেস করে তারা আরো ৫ টি বিদেশিকে সই করিয়েছে। নতুন ৫ টি বিদেশি এবং যাদের মধ্যে কয়েকজনের সেলারি বা বাজেট ইভেন ইন্ডিয়ান প্লেয়ারদের থেকেও কম। তো সেটা একটু অবাক করা বিষয়। তো এবং আমাদের যখন কথা হয় কেরালা ব্লাস্টার্সের সিইও অভিক চ্যাটার্জির সাথে, তিনি নিজেই বলেন যে এদের মধ্যে কেউই কিন্তু আইএসএল এর আগে যেমন হাই বাজেট, হাই সেলারি বিদেশি আনা হতো, কেউই কিন্তু সেই লেভেলের নয়। বাট এট দ্য সেম টাইম তারা কিন্তু অপরচুনিটির খোঁজে ছিল। তারা অপরচুনিটির খোঁজে ছিল। তারা কেউ উইথআউট ক্লাব ছিল বা যেই ক্লাবে তারা ছিল সেই ক্লাবে তারা সেভাবে গেম টাইম পাচ্ছিল না এবং তাদের মধ্যেও একটা তারাও কিন্তু ক্ষুধার্ত ছিল যে যাতে রেগুলার তারা গেম টাইম পায় এরকম একটা গ্ল্যামারাস লিগে তারা খেলতে আসার জন্য মুখিয়ে ছিল এবং সেই কারণেই তাদেরকে রিক্রুট করেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স। সুতরাং কেরালা ব্লাস্টার্স এর ফরেনার্স কুড বি সারপ্রাইজ প্যাকেজ। এইদার তারা ব্যর্থ হতে পারে, না হলে তারা কিন্তু চমক দিতে পারে আসন্ন আইএসএল মৌসুমে। তো চলুন দেখে নিই কেরালা ব্লাস্টার্স এর স্কোয়াডটা কেমন এবারের আইএসএল এর জন্য। প্রথমে যদি গোলকিপার বিভাগে শুরু করতে হয়, নোরা ফার্নান্ডেজ, সচিন সুরেশ, আর্শ শেখ। এই সচিন সুরেশকে আপনারা সকলেই চেনেন। গত ২ বছর কেরালা ব্লাস্টার্সে গোলকিপিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। তিনিই ফার্স্ট গোলকিপার নিয়মিত। কিন্তু এইবার খুব সম্ভবত গোলকিপার পজিশনটাতে চেঞ্জ হতে পারে। কারণ এই সদ্য সুপার কাপে নোরা ফার্নান্ডেজকে দেখা গেছে রেগুলার সুযোগ পেতে গোলকিপিং পজিশনে। নোরা ফার্নান্ডেজ যিনি আ লাস্ট সিজন আইজল এফসির হয়ে বেশ কনসিস্টেন্টলি গোলকিপিং করেছেন এবং তারপর কেরালা ব্লাস্টার্স জয়েন করেন। বেশ তার ফিজিক্সটা বেশ আরকি আ তার হাইট সেটা একটা বড় ইমপ্যাক্ট অবশ্যই হবে গোলকিপিং পজিশনে এবং সেই কারণে মনে হয় খুব সম্ভবত ডেভিড কাটলা তাকে বেছে নিয়েছেন ফার্স্ট গোলকিপার হিসেবে এবং এবারও আইএসএল এ সম্ভাবনা প্রবল যে নোরা ফার্নান্ডেজ কুড বি দ্য ফার্স্ট গোলকিপার ফর কেরালা ব্লাস্টার্স। তারপর সেকেন্ড হিসেবে সচিন সুরেশ এবং থার্ড যে নামটি সেটি হলো আর্শ শেখ। এই আর্শ শেখকে আলাদা করে বলার দরকার নেই। এর আগে মোহনবাগানে তিনি ছিলেন। মোহনবাগানেও তিনি নিয়মিত গেম টাইম পাননি প্রথম একাদশে। এবার এই কেরালাতে গিয়েও কি তিনি আ গেম টাইম পাবেন ফার্স্ট 11 এ? I really doubt. ডিফেন্সে ডিফেন্সে বেশ কয়েকটা ইন্টারেস্টিং নাম রয়েছে। অবশ্যই ১ম নামটা যার বিকাশ ইয়মনাম। এই বিকাশ ইয়মনামের হাতে যদি ক্যাপ্টেন আর্মব্যান্ড তুলে দেওয়া হয় এবারের আইএসএল এ খুব একটা অবাক হওয়ার নেই। বাট এট দ্য সেম টাইম এই বিকাশ ইয়মনামের বয়স মাত্র ২২ বছর বয়স। তার উত্থান অবশ্যই পাঞ্জাব এফসি মিনার্ভা পাঞ্জাব এফসি একাডেমি থেকে এবং তারপর রাউন্ড গ্লাসের হয়ে খেলেন। তারপর চেন্নাইন এবং তারপর কেরালা ব্লাস্টার্স সই করে এই বিকাশ। এই বিকাশ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এজ গ্রুপ ক্যাটেগরি টিমের নিয়মিত সদস্য বলতে গেলে। আন্ডার 19 থেকে শুরু করে নিয়মিত সদস্য। ইভেন রিসেন্টলি কাতারে যে এএফসি এশিয়ান কাপ আন্ডার 23 কোয়ালিফায়ার হয়েছিল সেখানেও তিনি রেগুলার টিমের কিন্তু ফার্স্ট 11 এর কিন্তু পার্ট ছিলেন। বিকাশ ইয়মনাম মানে বলতে গেলে ভারতে ইয়ং ডিফেন্ডারদের মধ্যে যদি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট প্রসপেক্ট হয় তাহলে তার নামটা হচ্ছে অবশ্যই এই বিকাশ ইয়মনাম। সুতরাং তিনি যে শুরু করছেনই সেটা নিয়ে নো ডাউট আ এবং অবশ্যই তার উপর অনেকটা ডিপেন্ড করবে এই কেরালার ডিফেন্স অনেকটা ডিপেন্ড করবে এই বিকাশ ইয়মনামের উপর। এবং তার সাথে খুব সম্ভবত জুটি বাঁধতে চলেছেন তাদের নতুন বিদেশি ডিফেন্ডার যিনি গিনি থেকে এসছেন ওমার বাহা। ওমার বাহা তিনি হচ্ছেন গিনির একজন ডিফেন্ডার। কিন্তু তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন স্পেনের ক্লাবে এবং আমার মনে হয় সেই কারণে ডেভিড কাটলা হয়তো তাকে চেনেন। কারণ ডেভিড কাটলাও স্প্যানিশ কোচ সেই কারণে তাকে নিয়ে আসা হয়েছে। সুতরাং বিকাশ ইয়মনাম এবং ওমার বাহা এরা দুজন জুটি বাঁধতে পারে কেরালার ডিফেন্সে এবং এদের দুজনের ব্যাকআপ যদি কেউ থাকে সেটি হলো হর্মিপাম রুইভা। এই হর্মিপাম রুইভাকে নিয়েও কোনো ডাউট নেই। তিনিও বেশ রিলায়েবল একজন ডিফেন্ডার এবং নিয়মিত কেরালার হয়ে খেলে এসছেন লাস্ট ২ বছর। কিন্তু রাইট ব্যাকে এবার একটা নতুন সাইনিং রয়েছে আমেই রানাওয়াডে। আমেই রানাওয়াডে ৫ বছরের চুক্তিতে কেরালা জয়েন করেছে। আ এবং আমেই রানাওয়াডেকে বলার দরকার নেই আলাদা করে। সার্জিও লোবেরের আন্ডারে তার আ ক্যারিয়ারে একটা পিক অবশ্যই রয়েছে এবং তারপর থেকে আর পিছনে ঘুরে তাকাননি আমের রানাওয়াডে এবং এই নতুন ক্লাবেও তিনি আমার মনে হয় এবার আইএসএল এ নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। রাইট ব্যাকে আরো একটি অপশন রয়েছে সন্দীপ সিং। হি ইস অলসো আ ভার্সেটাইল অপশন। লেফট ব্যাকে যদি আমরা যাই আইভান বা ডৌলিং যাকে আপনারা দেখেইছেন নিয়মিত আইএসএল এ খেলতে এবং মোহাম্মদ সাহিব। এই মোহাম্মদ সাহিব হচ্ছে কেরালার একাডেমির নিজস্ব প্রোডাক্ট। বলতে গেলে তরুণ তুর্কি। যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। আমার মনে হয় তিনি নিয়মিত চান্স না পেলেও মাঝে মধ্যে ডেভিড কাটলা তাকে সুযোগ দেবে এবং এই মোহাম্মদ সাহিব
তার গতি রয়েছে এবং লেফট ব্যাক এমন একজন লেফট ব্যাক তিনি যিনি কন্টিনিউয়াসলি ওভারল্যাপ এবং ফল ব্যাক করতে পারে। সুতরাং বেশ ইন্টারেস্টিং। মাঝমাঠে এবার চলে আসি। মাঝমাঠে ফ্রেডি লালন মাউইয়া এবং রৌলিন বোর্জেস। এই রৌলিন বোর্জেসকে নিয়ে কথা বলতেই হয় কারণ তিনি গোয়া থেকে এই মৌসুমে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কেরালা জয়েন করেছেন এবং রৌলিন বোর্জেসকে নিয়ে আলাদা করে আর বলার দরকার নেই। বহুদিন ধরে ইন্ডিয়াতে ফুটবল খেলছেন এবং তার সাথে ডিফেন্সে জুটি বাঁধতে পারেন মাতিয়াস হার্নান্ডেজ। ইনি হচ্ছে আরেকটি বিদেশি কেরালা ব্লাস্টার্স এবার সই করেছে এবং তিনি গত বছর সুপার কাপে গোকুলাম কেরালার হয়ে প্রথম ভারতে খেলতে আসেন এবং সুপার কাপ খেলার পরই এবার তিনি কেরালার হয়ে তাকে খেলতে দেখা যাবে আইএসএল এ। সুতরাং বুঝতেই পারছেন যে আই লিগের মানের মিডফিল্ডার তিনি। আইএসএল এ কতটা তিনি জ্বলে উঠতে পারবেন সেটা আইএসএল এই দেখা যাবে। সেন্টার মিডফিল্ডে আরো দুজন ভরসাযোগ্য অপশন রয়েছে কেরালা ব্লাস্টার্সের। ভিভিন মোহানান। আমরা যেমন বিকাশ ইয়ামনাম নিয়ে কথা বলছিলাম ঠিক তেমন আরো একজন ব্রাইটেস্ট প্রসপেক্ট এই ভিভিন মোহানান এবং তার সাথে দানিশ ফারুক যিনি রিসেন্টলি খালিদ জামিলের আন্ডারে নিয়মিত চান্স পাচ্ছেন ফার্স্ট ইলেভেনে। দানিশ ফারুক তিনিও অবশ্যই মাঝমাঠে শক্তি বাড়াবে এবং এবার আরো একটি বিদেশি নাম, থার্ড ফরেন সাইনিং অফ কেরালা ব্লাস্টার্স, তার নাম হচ্ছে মার্লন রোজ এবং এই সাইনিংটা বেশ ইন্টারেস্টিং কারণ এই মার্লন জার্মানির ন্যাশনাল টিমের হয়ে এজ গ্রুপ ক্যাটাগরিতে তিনি খেলেছেন 6টি ম্যাচ। আন্ডার 17 এবং আন্ডার 18 জার্মানির ন্যাশনাল টিম মিলিয়ে তিনি দেশের হয়ে 6টি ম্যাচে খেলেছে এবং সেখান থেকে পরিষ্কার যে তার মধ্যে বেশ পোটেনশিয়াল রয়েছে এবং তার বয়স মাত্র 22 বছর। এবং আমি যদি দেখি জার্মানের ইউথ ক্লাব এনট্রাক্ট ফ্র্যানকফার্ট এবং এফএসবি মেন্স এর মতন ইউথ ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আমি তো বেশ মুখিয়ে রয়েছি এই মার্নোলের খেলা দেখবার জন্য। এবার চলে আসি সরাসরি আক্রমণ ভাগে আমরা যদি দেখি ফোর্থ ফরেনার অফ কেরালা কেভিন ইয়োকে, যিনি ফরাসি উইঙ্গার, ফ্রেঞ্চ উইঙ্গার, কিন্তু তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা তিনি কাটিয়েছেন গ্রিসের ক্লাবে এবং তিনি প্যারিস জার্মান টিমের বি টিম যেটা রয়েছে প্যারিস পিএসজির যে বি টিম সেই টিমের হয়ে খেলেছেন কিন্তু এই কেভিন। এবং কেভিনের সাথে রাইট উইং এ আমার মনে হয় বেশ ভরসা যোগাবে এই কেরালার আরো ট্যালেন্টেড ইন্ডিয়ান উইঙ্গার গুলি, যারা হচ্ছে অবশ্যই নিহাল সুধীশ, কোরো সিং এবং সালাউদ্দিন আদনান। কোরো সিং লাস্ট বছর আইএসএল এ বেশ তিনি নজর কেড়েছেন, গোলও রয়েছে তার এবং ইন্ডিয়া আন্ডার 23 তেও তিনি রেগুলার মেম্বার তিনি। এবং থার্ড যে সাইনিংটা অবশ্যই সালাউদ্দিন আদনান। সালাউদ্দিন আদনানকে আমার মনে হয় বেশ মিস করবে মোহনবাগান সমর্থকরা, কারণ গত বছর সুপার কাপে তিনি যে ঝলক দেখিয়েছিলেন ফার্স্ট ইলেভেনের সুযোগ পেয়ে, তারপর সকলে ভেবেছিলেন যে হি কুড বি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ট্যালেন্ট ইন মোহনবাগান ইন দ্য কামিং ইয়ার্স, বাট আনফর্চুনেটলি তার এই ইনজুরি প্রোনের জন্য ক্লাব তাকে রাখতে চায়নি এবং তিনি আবার ফেরত গেছেন কেরালা ব্লাস্টার্সে, যেখানকার একাডেমিতেই তার উত্থান। তো সালাউদ্দিন আদনান দেখা যাক এবারের আইএসএল এ তিনি জ্বলে উঠতে পারেন কিনা। স্ট্রাইকিং বিভাগে তাদের ফিফথ ফরেনারের নাম ভিক্টর বার্তেমাও। তিনিও স্প্যানিশ স্ট্রাইকার তিনি, কিন্তু শেষ যদি যে তার জার্নিটা ছিল সেটা ছিল ইটালির লিগে, ইটালির ফোর্থ টায়ারে তিনি খেলে ভারতে আসছেন। তো দেখা যাক ভিক্টর বার্তেমাও সেই কাটিং এজটা দিতে পারে নাকি কেরালা ব্লাস্টার্সকে তাদের অ্যাটাকিং ডিপার্টমেন্টে। কিন্তু এই কেরালাতে যেটা তফাৎ করে দিতে পারে সেটি হচ্ছে কেরালার একাডেমি গ্র্যাজুয়েট। এর আগেও আমরা দেখেছি কেরালার একাডেমি থেকে বেশ কিছু ভালো ট্যালেন্টেড প্লেয়াররা উঠে আসতে এবং এবারও রয়েছে এভিন দাস, যিনি সুপার লিগ কেরালাতে খেলছিলেন, আবার লোনে খেলছিলেন অ্যাকচুয়ালি সেই ক্লাবে এবং ফেরত এসছে কেরালাতেই আইএসএল এর জন্য। এবং মোহাম্মদ আদসাল, এটাও কেরালার একাডেমি প্রোডাক্ট। তিনি সন্তোষ ট্রফিতে খেলছেন এখন এবং গোলও করেছেন কোয়ার্টার ফাইনালে আসামের বিরুদ্ধে এবং তাকেও স্কোয়াডে এবার ইনক্লুড করা হয়েছে। এবার চলুন দেখে নিই যে কেরালার প্রথম 5টা ফিক্সচার এবার আসন্ন আইএসএল এর প্রথম ফিক্সচারটাই হচ্ছে অ্যাগেনস্ট মোহনবাগান সুপার জায়ান্ট। সুতরাং একটা টাফ ম্যাচ দিয়ে শুরু করতে চলেছে কেরালা ব্লাস্টার্স। মোহনবাগান যারা লাস্ট 2 মাস ধরে টানা কিন্তু প্র্যাকটিস করছে, তারা ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়েছে, আইএফএ শিল্ডে অংশগ্রহণ নিয়েছে, সুপার কাপ খেলেছে তারা এবং তারপর টানা 2 মাস প্র্যাকটিস করে 6টা প্র্যাকটিস ম্যাচ খেলে তারা খেলতে নামবে আইএসএল। তাদের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্স খেলবে মোহনবাগানেরই ঘরের মাঠে। এই কেরালা ব্লাস্টার্স মাত্র 3 সপ্তাহ সময় তারা প্রিসিজন জন্য পেয়েছে, তারপর তারা আইএসএল খেলবে এবং প্রিসিজন টুর্নামেন্ট হিসেবে খালি একটি টুর্নামেন্ট খেলেছে সুপার কাপ, নো ডুরান্ড কাপ এবং নন আদার টুর্নামেন্ট। সুতরাং সুপার কাপ মাত্র খেলেছে তারা প্রিসিজন টুর্নামেন্ট হিসেবে। মোহনবাগানের পরের ম্যাচটাই মুম্বাই সিটি এফসি, যেটা কম্পারেটিভলি একটু ইজি হবে। তারপর ইন্টারকাশি এফসি, সেটাও হাড্ডাহাড্ডি টক্কর হবে কারণ ইন্টারকাশি এফসিও আমার মনে হয় বেশ ভালো একটা ব্যালেন্স টিম বানিয়েছে। এবং তারপর চেন্নাইন এফসি উইল বি টাফ কারণ মোহাম্মদ আলী বেওমার এবং অ্যালবার্টো নগুয়েরা বেশ ভালো টিম বানিয়েছে চেন্নাইন এফসি। এবং তারপরের ম্যাচটা ইস্ট বেঙ্গল এফসির ঘরের মাঠে অর্থাৎ কলকাতায়।
সুতরাং ১ম ৫ টা ফিক্সচারই উইল ডিফাইন যে কেরালা ব্লাস্টার্স কতদূর যাবে এবারের আইএসএল এ। তাদের হোম ভেন্যু এখনো কনফার্ম হয়নি। তারা ইএমএস কর্পোরেশন স্টেডিয়াম থেকে খেলবে নাকি আ কোচিতে, জওহরলাল নেহরু স্টেডিয়াম যেখানে তারা আগের বছর অব্দি খেলেছে সেখানে খেলবে। এখনো কিন্তু ঠিক হয়নি। আ বাট সম্ভাবনা প্রবল যে তারা হয়তো শুরু করতে পারে কোচিতে, তারপর তারা ইএমএস এ চলে যেতে পারে কস্ট কাটিং এর জন্য। সেটাই দেখার কোন স্টেডিয়াম থেকে তারা খেলে। কিন্তু ১ম ম্যাচে তাদের চিন্তা করার দরকার নেই কারণ তারা কলকাতায় খেলতে আসছে। প্রি-সিজন হিসেবে বলতে গেলে ৩ সপ্তাহ প্র্যাকটিস এবং আজকে এবং ৮ তারিখ তারা দুটো ফ্রেন্ডলি খেলবে গোকুলাম কেরালার বিরুদ্ধে। সুতরাং এই তাদের প্রাক মরশুম প্রস্তুতি। কতটা ফাইট দিতে পারে এই টিম নিয়ে, নতুন বিদেশী, তারা কতটা টাইম লাগে তাদের সেট হতে সেটাও দেখার বিষয়। সুতরাং কেরালা কতটা ফাইট দিতে পারে বাকি টিমদের সেটাই দেখার। কিন্তু আমার যদি প্রেডিকশন বলেন যে টেবিলে কত নম্বর পজিশনে শেষ করতে পারে কেরালা, ইন মাই ওপিনিয়ন আই থিংক টপ 10 এর মধ্যে শেষ করবে কেরালা। এবং যদি বলেন আরো প্রিসাইজলি বলতে, তাহলে আমার মনে হয় 7 থেকে 10 এর মধ্যে, 7 থেকে 9 এর মধ্যে শেষ করবে কেরালা। আমি কেরালাকে টপ 6 এর মধ্যে ধরছি না। এটা হচ্ছে আমার প্রেডিকশন। আপনার কি প্রেডিকশন? অবশ্যই শেয়ার করুন কমেন্ট সেকশনে এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এবং এরকম অন্যান্য টিমদেরকে নিয়ে বাকি সেগমেন্ট গুলো আসছে, তো প্রত্যেকটা অবশ্যই দেখবেন এবং আরো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরো আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেভ স্পোর্টস এর পর্দায়। আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।